প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় শ্রদ্ধাঞ্জলি ঋত্বিক কুমার ঘটক। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, ফিল্ম স্টাডিজ বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত। সংহিতা ঘটক, ঋত্বিক ঘটকের কন্যা, এবং মাহমুদুল হোসেন, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS এবং ফেসবুকের মাধ্যমেও আমাদের কাছে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। প্রকৃতিতে দক্ষিণা হাওয়া, আগুনের আগুন ঝরা রঙে সারা দেশে বসন্ত উৎসব। শেষ বিকেলে 21শে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে সরস্বতী পূজা উদযাপন। বিদ্যার দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় আরাধনায় মত্ত ভক্তরা। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে নারী কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ। অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কে প্রশ্নের মুখে বিচারপতিদের মর্যাদা। শপথ অনুযায়ী কাজ করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব, মত আইন বিশেষজ্ঞদের। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সেরা সাফল্য বাংলাদেশের। মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো 3 উইকেটে। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। ঋত্বিক কুমার ঘটক এদেশে জন্ম নেয়া একজন বাঙালি চলচ্চিত্রকার। তার জন্ম হয়েছিল 1925 সালের 4 নভেম্বর ঢাকায়, পুরনো ঢাকায়। এবং তিনি পড়াশোনা করেছিলেন রাজশাহী কলেজে। আমরা জানি 47-এর দেশভাগের পর সপরিবারে চলে যান ভারতে এবং সারা জীবন দেশভাগের যন্ত্রণা বয়ে বেরিয়েছেন এই চলচ্চিত্রকার। তার চলচ্চিত্রে যা ঘুরে ফিরে বিভিন্নভাবে এসছে। এবং তিনি মারা যান 1976 সালের 6 ফেব্রুয়ারি। এবং এই যে তার 90তম জন্ম বার্ষিকী হয়ে গেল এবং তার 40তম মৃত্যুবার্ষিকী, এই দুটোকে সামনে রেখে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ, যেটি আয়োজন করছে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে, এবং যাতে সহযোগিতা করছে ভারত বাংলাদেশ ফাউন্ডেশন ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট। আমরা তাই আজকে এই মহান চলচ্চিত্রকারকে নিয়ে কিছু আলোচনা করব, তার জীবন এবং কর্ম সম্পর্কে জানার চেষ্টা করব। তা আমি প্রথমে আসবো অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আপনি এর আগেও বাংলাদেশের ঋত্বিকের উপর আপনি লেকচার দিয়েছেন, কিন্তু এবারে আপনার যে আশা এবং আপনি এই কয়েকদিনে আপনার যে কর্মকাণ্ড তা কিন্তু এদেশের চলচ্চিত্র কর্মীদের মুগ্ধ করেছে বলবো। আপনি একটি বছর পরিচালনা করেছেন 3 দিনের ঋত্বিকের চলচ্চিত্র নিয়ে, এবং আজকে সকালে আপনি জাতীয় জাদুঘরে বক্তৃতা দিয়েছেন বাঙালির আত্মপরিচয় ও ঋত্বিক কুমার ঘটকের শিরোনামে। যেই বক্তৃতা কিন্তু উপস্থিত দর্শকরা সবাই মুগ্ধ হয়ে শুনেছে এবং দেখেছেন বলবো, কারণ আপনি বেশ কিছু ক্লিপ করেছেন চমৎকার ভাবে বিষয়টিকে বোঝার জন্য। তা আমি আপনার কাছে আসবো। আপনি যেতে পারে যে আপনি এই ভারত বাংলাদেশ মিলিয়ে যদি বলা যায় ঋত্বিকের উপর গবেষক হিসেবে একজনের নাম বলতে বলা হয়, আমার মনে হয় সেটি সবাই এক বাক্যে আপনার কথাই বলবে। তা আমরা খুব আনন্দিত আপনাকে বাংলাদেশে পেয়ে। তার কাছে জানতে চাচ্ছি যে কেন আমরা ঋত্বিকের কাছে বারবার ফিরে আসবো। এটার মূল কারণ, যদি শুধু ঋত্বিক কুমার ঘটক একজন চলচ্চিত্রকার হতেন তাহলে হয়তো তাকে আমরা একজন মহৎ চিত্রকার বা ভালো চিত্রকার বলেই ক্ষান্ত হতাম। কিন্তু দেখা যাচ্ছে যে দেশ বিভাগ জনিত যে সমস্যা, যে আমাদের সীমান্তের, সেটা কিন্তু আজকে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করছে। মেক্সিকো অথবা ইউরোপ, ইরাক, ইরান, সর্বত্রই জীবনানন্দ দাশের ভাষায় দূরে কাছে কেবলই ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়।
এই যে গ্রাম পতনের শব্দ, ঋত্বিক ঘটক তাকে একটা দার্শনিক পরিপ্রেক্ষিতে নিয়ে যাচ্ছেন। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তার যে বিখ্যাত দেশ বিভক্তি, অথবা একেবারে শেষ ছবি যুক্তিতর্ক গপ্পতে, যখনই তিনি এই সমস্যাটার দিকে তাকিয়েছেন তখনই দেখবেন যে সমস্যাটাকে তাৎক্ষণিক একটা প্রাদেশিক বা একটা আঞ্চলিক বিধিমুক্ত করে সেটা তিনি ছড়িয়ে দিতে পেরেছেন সারা পৃথিবীর ক্রন্দনমুখর মানবতার মধ্যে। যার ফলে আমরা দেখি যে এই যে দেখলাম আজকে ভারতীয় জাদুঘরে বা প্রেক্ষাগৃহে যে অনেক কম বয়সী মানুষ যারা 1947 বা হয়তো 1971 দেখেনি, তারাও ঋত্বিক ঘটকের ছবির মধ্যে কোথাও নিজেকে খুঁজে পাচ্ছে। এটা শুধু বাংলাদেশ বা ঢাকার সমস্যা না, এটা শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতার সমস্যা না, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। কিন্তু ওনার বিশাল কৃতিত্ব হচ্ছে সেইটাকে উনি একটা নির্বাচিত পরিসরের মধ্যে ধরেছেন। এই যে আপনি ভারতীয় জাদুঘরের কথা বললেন, সেখানে আমি দেখাতে চেয়েছিলাম যে উনি এই উপমহাদেশের যে বৈশিষ্ট্য, যে মানুষ তার দেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। রবীন্দ্রনাথ এই কথাটা প্রথম বলেছেন 1902 সালে শকুন্তলা প্রবন্ধে, এবং কোমল গান্ধারের কথা বারবার বলা আছে, কিন্তু প্রবন্ধ হিসেবে বলা নেই। যখন পদ্মার পারে দোহাই আলি হচ্ছে তখন আমরা বুঝি দেশ, কাল, ধর্ম নিরপেক্ষভাবে তথাকথিত দ্বিজাতি তত্ত্বের শূন্যগর্ভ উচ্চারণকে উপেক্ষা করে মানুষের চিরকালীন মানবাত্মা তা কেঁদে উঠছে এবং তা ঈশ্বরের কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, নিজের মুক্তি প্রার্থনা করছে। এই যে দেশ দেখা চোখ, এই যে কেন চেয়ে আছো গো মা উচ্চারণ, এটা আসলে দুই বাংলার বাঙালিকে চিরদিনের জন্য মথিত করে গেছে। পরে এটা তাদের এক ধরনের পাণ্ডুলিপি হয়ে উঠেছে বেঁচে থাকার। ধন্যবাদ। আবার পরে আসবো আপনার কাছে। সংহিতা কাছে আসি। আপনার কাছে, যেহেতু আপনাকে কাছে পেয়েছি আমরা আজকে, ঋত্বিক ঘটকের কন্যা, ঋত্বিক ঘটককে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, আমার অন্তত হয়নি। কারণ উনি যখন ছবি করতে এসেছিলেন আমি তখন খুবই ছোট, আমার তখন 13-14 বছর মতো বয়স। তো তখনও সেইভাবে চলচ্চিত্রের প্রতি হয়তো আগ্রহটা জমায়নি। আমরা মিস করেছি ঋত্বিক ঘটককে। আপনাকে পেয়েছি কাছে। আপনি একটু বলবেন আপনার বাবার স্মৃতি। আপনি তো যখন আপনার বাবা মারা যান তখন আপনার বয়স 18 বছর হবে, 18-19 বছর। সুতরাং যথেষ্ট স্মৃতি বাবার সাথে তো আছে। একজন বাবা হিসেবে তাকে কেমন দেখেছেন সেটা আমরা আগে শুনি আপনার কাছ থেকে। বাবাকে দেখেছি আমার জন্মমুহূর্ত থেকে বাবার সাথে সম্পর্ক। আমি জন্মেছি বম্বেতে, তখন উনি চিত্রনাট্য হিসেবে ছিলেন তেলেঙ্গা স্টুডিওতে, তারপরে মধুমতি ইত্যাদি চিত্রনাট্য লেখেন। তারপরে উনি ধুম করে ওখানকার একটা বাণিজ্য নগরীতে এরকম ধর কাজ করতে, মানে উনি একটা বিরক্ত বোধ করে উনি চলে আসেন অযান্ত্রিক করতে। অযান্ত্রিকের সময় থেকে আমরা প্রত্যেক সময় শুটিং স্পটে আমাদেরকে বাবা আউটডোরে বাবা সবসময় মাকে আমরা থাকতাম। এখন সেই বয়সটা তো আমাদের সিনেমা জগতে বোঝা সম্ভব নয়। বাবার সাথে যেটা আমাদের বিশেষ হচ্ছে, মানে বাবা বাড়িতে অত্যন্ত একটা মজার মানুষ, সাধারণ অত্যন্ত স্নেহ পিতা। এবং আমার যেটা বেশি মনে হচ্ছে, সঞ্জয়দের কথা আমি একটু করছি, যে আমাদের যে মেঘে টাকা সুবর্ণের সাথে যাকে বলা হয় যে দেশভাগের ট্রিলজি, এটা যদিও বাবা বলেছে এটা বলার মানে হয় না, কিন্তু উনি কিন্তু নাটকে দলিল নাটকটা যখন উনি লেখেন, মানে জ্বালাটা প্রথমে লিখেছিলেন, তখন ওটা একটা সত্য ঘটনাগুলোকে নিয়ে। তারপরে যখন উনি 52 সালে মানে মানে একটা পদ নেন, তখন দলিল নাটকটা তুমি আর সোচ্চার হয়েছিলেন। দেশটার কাটিবাড়ি পারিস, ডিজিটাল কাটিবাড়ি পারো নাই। এই যে রিফিউজিরা স্টেশনে, এই যে ঘটনাগুলো, এই নাটকের আলোচনাগুলো, এই যে মানুষগুলো যারা গণনাটকে ছিলেন, বিজন ভট্টাচার্য, হেমাঙ্গ বিশ্বাস, জজ দেবব্রত বিশ্বাস, হেমাঙ্গদা আসামে, তারপরে যারা তারা গুণী মানুষকে সবসময় ছোটবেলাতে দেখছি, যারা সবসময় আসতেন। এমনও হচ্ছে বাবা হয়তো সব বই টই নিয়ে বাথরুমে চলে গেল, বই পড়বো, সবসময় বই পড়তো। মানে অসম্ভব বই পড়াটা একটা ওনার অধ্যাবসায়, আমার ধর্ম। তো সব রকম বই পড়া এবং আমাদেরকে বুঝতে না দেওয়ারই উনি একটা কিছু বিশিষ্ট মানুষ বা একটা কে। কিন্তু একটা জিনিস আমরা সবসময় ভয় পেতাম, যখন একটা মানে বললো সাইলেন্স ক্যামেরা সাউন্ড, তখন কোনো শিশুরও কাঁদার মানে পেঁদে ওঠার মানে একটা অত্যন্ত তখন সিরিয়াস একটা ব্যাপার ঘটে যেত। তো সুবর্ণরেখার মানে যখন আমরা গেলাম চাকুলিয়াতে, তখন আমার মনে আছে যে বাবা থেকে চাকুলিয়াতে সুবর্ণরেখা নদী,
ওখানে নীল নীল পাহাড় ঘুরে ওই আদিবাসীদের গ্রাম ভাঙা এরোড্রোমটা দেখাচ্ছে ঘুরে ঘুরে। তখন কিন্তু সাদা পাতা, এবং সাদা পাতাতে বসে ওই স্ক্রিপ্ট লিখছে এবং কোথায় গিয়ে ক্যামেরা তুলে রাখুন। বিখ্যাত দৃশ্য আছে সঞ্জয় দা, আপনি বুঝবেন, যেটা ওই গাছের গুড়িতে ছেলেটা তারপরে একটা 360 ডিগ্রি প্যানিং শটটা, মানে কখন যে নেবে ক্যামেরাম্যান মানে তাকে বললো বলে সেটা জুড়লো এসে এইভাবে। তো এই থেকে আমাদের দেখার চোখটা শুরু হলো আর কি, চলচ্চিত্র মানে ব্যাপারটা হলো। তারপরে তো সমাপ্ত অসমাপ্ত সব ছবিগুলোর সাথেই আমরা সবসময় শুটিংয়ে গেছি, স্টুডিওর মধ্যেই আমরা বলতে গেলে বড় হয়েছি। এছাড়া তো বাড়িতে একটা আমাদের পরিবেশ ছিল সবসময়। তারপর বিশেষত আমার সুবর্ণরেখা থেকে মানে এটা শুরু হলো, এবং তখন উনি আমার লেনিন ওইগুলো মিউজিক তৈরি করছেন, মিউজিক রেকর্ডিং গুলো করতো, ওগুলো খুব আমার ভালো লাগতো যে উনি প্রত্যেকটা দিকে ওনার দৃষ্টি, মানে মিউজিক কি বাজবে কতটা বাজবে সব উনি বলে দিতেন। আর কারো সাহস নেই যে এখানে কথা বলা, একটা মিউজিকের দাঁড়িয়ে আছেন বলে দিচ্ছেন। মিউজিক সকালবেলা থেকে রেডিওগ্রামে মিউজিক বাজছে, রবীন্দ্রসঙ্গীত হোক, মার্গ সঙ্গীত হোক, বিদেশি সঙ্গীত হোক, সমস্ত কিছু ওনার সবসময় ওটার মধ্যে থাকতো। আর একটা জায়গায় ভীষণ বলতো আমি একা, চিন্তা যখন করতো ঘরে হয়তো লোক রয়েছে, ওই বেরিয়ে পায়চারি করছে আমাদের বাড়ির সামনে জায়গা পাইপ মাথায় এরকম করতে করতে এইগুলো দেখে দেখতাম। আর এইসব দেখতে দেখতে দেখলাম আস্তে আস্তে মানুষটার মধ্যে একটা অতটা দীর্ঘকাল একটা মানুষ, একটা ব্যক্তিত্ব, এর মধ্যে তো একটা আস্তে আস্তে একটা দেখার চোখটা তৈরি হতে থাকলো। তারপর তিতাস তখন আপনি যেটা বলেন, আমিও তখন ছোট দেখিও নি। তারপর মানে এদিকে যুক্তিতর্ক, এদিকে তখন 70 সাল 71 সাল, এদিকে আবার আমাদের বাংলাদেশের যুদ্ধ শুরু হচ্ছে, ওখানে গিয়ে করলে দুর্বারগতি পর্দা, এটা আমরা দেখানো হচ্ছে এখানে দুর্বারগতি পর্দায়, তখন সেগুলো বলছেন। তারপরে হঠাৎ বম্বেতে গিয়ে যুক্তিতর্ক গল্পটা শুরু করলেন, ওটা উনি আত্মজীবনীমূলক বলছেন না, উনি বলছেন আমি যা দেখেছি তখনকার সময়টা, তখন উনি আরো বেশি দেখতে শুরু করলেন। কারণ উনি আসল কথা উনি খুব পারিবারিক মানুষ এবং গণনাট্যের ফসল, যেটা আমার মনে হয়েছে, এবং আমাদের বিশাল পরিবার, এবং উনি আমাদের বাড়িতে কখনো আমাদের বাড়িতে কোনো অশান্তি কোনো ঝামেলা, উনি যাই ওনার কাজ করতে শুরু করেছিল যখন আমাদের কোমল গাঙ্ঘাটা একদম হল থেকে মানে স্ক্রিন ছুঁয়ে দেওয়া হলো, উনি ওনার শক্তি বা নেশা বা সাঙ্গ পাঙ্গ এরা আস্তে আস্তে একটা অন্যদিকে নিয়ে যাওয়া। তারপরে উনি আলাউদ্দিন করলেন, সেখানে আমরা গেছি মাইহারে, ওখানে উনি সবাইকে বসিয়ে রবিশঙ্কর, আলী আকবর খাঁ এবং অন্নপূর্ণা দিদি ওনার মেয়ে তাকে দিয়ে মা, তখন আমার ভাই বসিয়ে সব করে ওটা শেষ পর্যন্ত ওনার নামে ওটা মানে যিনি হরিশান দাশগুপ্ত ওটা ওনার নামে উনি নিজে নিয়ে নিলেন। পরবর্তীকালে দেখলাম আমার বোধহয় বন্ধুত্ব, উনি ওনার বড়, আর সব থেকে বড় কথা উনি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসাটা ওনার কাছে সব থেকে বড়, এটা আমার মনে হয়। এবং শেষটা আমাকে নিয়ে এসেছিলেন কলকাতায়, আমি একা দেখেছি দুঃখিত শুটিং এডিটিং এ বসিয়ে দিতেন। তিতাসটা গিয়ে 74 সালে বাংলাদেশ ছিলাম, এসে এডিটিং রুমে বসে তিতাস থেকে একটা অন্য একটা দৃষ্টি আমাদের, মানে তখন আমরা ডায়লগ গুলো মানে ওইগুলোকে বাংলা ভাষায় করছি, ছবি দেখা ওইটা করছে, বারবার ফিরে আসছেন, আবার এদিকে শুটিং হচ্ছে, দুঃখিত তিতাস শারীরিক অনেক ক্ষয় হতে থাকে। এইভাবে আস্তে আস্তে শেষটা আমি আবার পরে বলছি, উনি বলুক তারপরে আমি বলছি শেষের ঘটনা। ধন্যবাদ। মাহমুদুল হোসেন, আপনার কাছে আসবো। আপনি বাংলাদেশের একজন চলচ্চিত্র কর্মী হিসেবে বলবেন, একটা জিনিস আমার মনে হয় যে ঋত্বিককে নিয়ে চর্চা কিন্তু বাংলাদেশে অনেক যথেষ্ট হয় আর কি। এর আগে আমরা দেখেছি ঋত্বিকের প্রতি বাংলাদেশের মানুষের আলাদা একটা টান, আলাদা একটা আগ্রহ সবসময় আছে। এবং এই যে আয়োজনটা হচ্ছে ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ, যত বড় পরিসরে হচ্ছে, আমার মনে হয়, আমি জানি না ভারতেও এত বড় পরিসরে ঋত্বিক ঘটকের ছবি নিয়ে কাজ উৎসব হয়েছে কিনা। কোনোদিন হয়নি, এটা আমার প্রশ্ন, কেন এতদিন 40 বছর চলে গেছেন। আমরা ভাগ্যবান যে আমরা করে আছি। আপনি আর বাংলাদেশের একজন চলচ্চিত্র সংসদ কর্মী হিসেবে ঋত্বিক ঘটককে বিশ্লেষণ করুন। আমার কাছে প্রথমেই যে জিনিসটা মনে হয়েছে যে বাংলাদেশ তো বাংলা ভাষার নামে অর্জিত একটি দেশ, তো সেই দিক থেকে দেখতে গেলে
আমরা সবসময় বোধহয় এভাবে দেখতে চেয়েছি যে ঋত্বিক বিশ্ব চলচ্চিত্রে চলচ্চিত্রের একটি বাংলা ভাষার উপহার দিতে চেয়েছেন। সেই ভাষাটি বাঙালির অন্তর্জাত ইতিহাস, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে মিথ, সেটার হচ্ছে একটা চূড়ান্ত আধুনিক মাধ্যমের ভেতর দিয়ে, চলচ্চিত্রের ভেতর দিয়ে বিশ্ব মানবতার কাছে পৌঁছতে চেষ্টা করেছেন। যেটা সঞ্জয় দা বলছিলেন যে আমার মনে হচ্ছে যে ঋত্বিকের চলচ্চিত্র পশ্চিমের যে বুঝতে এত সময় লেগেছে, বা যারা পশ্চিমের চোখ দিয়ে ঋত্বিকের সিনেমাকে দেখতে গেছেন তাদের যে সময় লেগেছে, এটা যেন অনেকটা ভারতীয় যে ক্লাসিক্যাল ভাস্কর্য তার সাথে পশ্চিমের ভাস্কর্যের যে মূল পার্থক্য, যে ভাস্কর্য ভারতীয় ভাস্কর্য অ্যানাটমিক্যাল ডিটেইল নেই, সেখানে হচ্ছে মূলত যে অন্তস্থ শক্তি মানবাত্মার, সেটাই কিন্তু আসলে পরিস্ফুটিত হয়। আর যেখানে তারা হচ্ছে অ্যানাটমিক্যাল রিয়ালিজম নিয়ে কাজ করে, ঠিক ঋত্বিকের চলচ্চিত্র সেটা, যে আসলে ভাইটালিটি, স্পিরিট, মানুষের ভেতরকার যে অন্তস্থ যে ব্যাপার, সেই ব্যাপারগুলোকে উনি মিথকে নিয়ে কাজ করেছেন। কিন্তু দেখেন ছবিগুলো যতখানি মিথোলজিক্যাল হয়ে উঠেছে তার চেয়ে অনেক বেশি শেষ পর্যন্ত এপিক। হ্যাঁ, সেই ডগমাকে কিন্তু শুননি, বরঞ্চ উনি যে এপিক্যাল ফর্মে গেছেন, যেটি শেষ পর্যন্ত বিশ্ব মানবতার জন্য বাঙালির কাছ থেকে একটি চলচ্চিত্র উপহারের মতন একটি ব্যাপারে দাঁড়িয়েছে। এই বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। যেমন ভাঙা বাংলার যে ব্যাপারটি, সেটা আসলে যেটা সঞ্জয় দা বলছিলেন যে আসলে এই যে হিউম্যান ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে বোধহয় মানুষের সবচেয়ে আদি সভ্যতার আদি ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি, এবং সেটিকে উনি বাংলার প্রেক্ষাপটে যখন নিয়ে এসছেন সকলের সামনে, তখন সেটি কিন্তু শুধু বাঙালির ঘটনা হয়ে থাকেনি, চির উনি বলেছেন যেটা আন্তর্জাতিক সমস্যা, আমি শুধু বাংলাকে নিয়ে করছি না। পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে উনি বলছেন এখানেও রুক্ষ আযান্ত্রিক করছি, আমি করছি। উনি সবসময় পড়ছেন, ভাবছেন, প্রতিটি চিত্রনাট্যকে রদ বদল করছেন, করতে 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 একটা জায়গা নিয়ে, যেমন মেঘটাকাটারের ছবিটা শেষটা উমা কোলে ওখানে শুটিংটা তোলাই ছিল না যে দাদা আমি বাঁচবো কথাটা, ওই করে করে পরে স্টুডিওতে এসে ওটা পাহাড়ে পাহাড়ে প্রতিদ্ধ করে করে শেষ করেছে। এই ধরনের ব্যাপারগুলো ঘটেছে। এবং আরেকটা ব্যাপার যেটা আমি বলি, যেটা উনি বলেন যে ঋত্বিকের নন্দন তত্ত্বটাই আলাদা। যেমন এই যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, এটা যে প্রথম দিনের শর্ট শুটিং, তো সাউন্ডে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, এটা ঋত্বিক ঘটক কতদূর ভাবতেন যে এটা প্রায় আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বিপ্লবী অবদান। যে পরে উনি ভেবেছিলেন সুরের যদি সঙ্গতি থাকে তাহলে কর্কশ্বরেরও সঙ্গতি থাকবে, অর্থাৎ ক্যাকোফোনীয় স্বরলিপিতে হবে। সুপ্রিয়া দেবীকে পরে উনি স্টুডিওতে দাদা আমি স্বরলিপিতে করেছেন। এটা একটা বিপ্লব। আরেকটা বিপ্লব হচ্ছে ধরুন যে উনি খুব চমৎকার ভাবে বললেন যে ঋত্বিকের যে স্থেটিক্সটা, যেমন মিউজিকে সাধারণভাবে দেখবেন যে ভারতীয় চলচ্চিত্র যখন তৈরি হচ্ছে, কলকাতা ফিল্ম সোসাইটির কবিতর্ক যখন হচ্ছে, সত্যজিৎ রায় বা অন্যরা মনে করেন, আমাদের দেশের শিল্পতাত্ত্বিকরা প্রধানত ভাবেন যে মিউজিক যেভাবে ভারতীয় সিনেমায় ব্যবহৃত হয় সেটা হওয়া উচিত না, বাস্তবে মিউজিক বরং কমে থাকা উচিত। এবং ভারতীয় সঙ্গীত, সত্যজিৎ লিখেইছেন আর ফিল্মসে যে ভারতীয় সঙ্গীত খুব চলচ্চিত্রের আখ্যানকে পরিপুষ্ট করে না, বিমূর্ত। আপনি দেখবেন যে ঋত্বিক ঘটক এবং কমল কুমার মজুমদার দুজনেই কলকাতা ফিল্ম সোসাইটির যুগেই এটা আপত্তি করেছে, বলছেন বাঙালি জীবনে সঙ্গীত একেবারে শ্মশান অবধি যায়। এবং মেঘে ঢাকা তারাটা এটা আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে একটা অবিস্মরণীয় ঘটনা, যে পুরো রাগ হংসধ্বনি, ভারতীয় রাগ, তার উপরে লাগি লাগান সখী প্রতিষ্ঠানের উপরে পুরো আখ্যানটা তৈরি হয়েছে। এবং ঋত্বিক যখন যখন মিউজিক ব্যবহার করেন, এমনকি সাইলেন্স ব্যবহার করেন, অনেক সময় মিউজিককে ফোরগ্রাউন্ড করে দিতে পারে। এমনকি শব্দকে যখন ব্যবহার করেন, দেখবেন সুবর্ণরেখায় যেখানে যেটা বলছে, ওই যে সাথী রেলওয়ে প্ল্যাটফর্মের উপর কৌশল্যা মারা যাচ্ছে, অভিরাম বলছে মা, আর তার সঙ্গিনী বলছেন বাগদি বউ, তখন ঋত্বিক ঘটক ক্যামেরা ছেড়ে দিয়ে, এত বড় বড় ক্যামেরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের শব্দ জুড়ে একটা সাউন্ড মন্টাজ তৈরি হচ্ছে ভায়োলেন্সটা করার জন্য। এই জিনিসটা অবিশ্বাস্য, এই জিনিস আমরা ভাবতেই পারি না ভারতীয় সিনেমায়, এবং শুরু করেছিল সেই সময়। চলচ্চিত্রের যে সঙ্গীতের ব্যবহার, সেটাও যদি আমরা বলি যে সবচাইতে
সর্বোত্তম ব্যবহার কিন্তু আমরা দেখি ঋত্বিকের। রবীন্দ্রসঙ্গীত প্রথম ব্যবহার করেছেন, জর্জ বিশ্বাস বলেছেন যে এটা সাধ্যের গান গাইতে হবে, যে রাতে কোনো দুয়ার গুলি, এটা গাইতে হবে, সেইটা তো ব্যবহার করেছেন। আর প্রত্যেকটা জিনিস তো মাথার মধ্যে থাকতো, মানে কাউকে বুঝতে দেবে না গানটা যেভাবে ব্যবহার করেছেন, গানের যে পিকচার এইভাবে ব্যাক লাইট ফেলে এইভাবে রবীন্দ্রসঙ্গীতের ভাঙা ওই চাবুকের আওয়াজ করে, চাবুকের আওয়াজটা একবার ট্র্যাক ব্যাক করা ক্যারেক্টারকে, আরেকবার ফরওয়ার্ড করা, এবং তারপর ওই লো অ্যাঙ্গেল ক্যামেরা। এই যে সমস্ত, উনি যেটা বলছিলেন যে ঋত্বিক হিন্দু মিথোলজি, হিন্দু পুরাণগুলোকে ব্যবহার করেন, তা হচ্ছে হিন্দু আখ্যানকে দেওয়ার জন্য। বড় বর্ণের বা ফেলিং যেমন রোমান ক্যাথলিক কালচার কমপ্লেক্সে ব্যবহার করেন সেগুলোকে ভেঙে ফেলার জন্য, ঋত্বিক রামায়ণ কথাকে ব্যবহার করেন, মহাভারতের অনুষঙ্গ ব্যবহার করেন, ধর্মীয় সংস্কারগুলোকে একেবারে কিন্তু সেটা উনি কিন্তু খুব বার্গম্যানের খুব পক্ষে ছিলেন না, যে বার্গম্যান যেভাবে আসলে ভাইকিংদের মিথোলজিকে ব্যবহার করে তার কোনো ইন্টারপ্রিটেশন নাই, যেন আমরা মধ্যযুগেই ফিরে যাই। কিন্তু যেভাবে ফেলিনি করেন কিংবা যেভাবে প্যাসেলিনি করেছেন, এবং আমি যেভাবে করতে চাই সেটা হচ্ছে যে এই মিথকে নিয়ে একটা কন্টেম্পোরারি ইন্টারপ্রিটেশন, কন্টেম্পোরারি মানুষের যন্ত্রণা বেদনা সেখানে পৌঁছতে দেয়। রুট না, উনি জন্মেছেন সেখানে, আর উনি পড়াশোনা করেছেন ছোটবেলায়, ঠাকুর এইভাবে তো বড় হয়েছেন। এবং ঋত্বিকের মানে চলচ্চিত্রকার ছাড়াও তিনি বম্বেতে শ্রেষ্ঠ নাটকের অ্যাওয়ার্ড পেয়েছেন সেন্ট্রাল স্কোয়াডের এবং পুরস্কারটা বলে বেশ কিছু জনপ্রিয় ছবি চিত্রনাট্য লিখেছেন। এবং কাহিনী ওনার কালো সায়ার নাটকটাকে উনি পরিমার্জিত করে এটাকে করেছেন। আমি সংবিধা ঘটক আপনার কাছে একটু আসতে চাই যে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট যেটা, সেটার আসলে উদ্দেশ্যটা কি, বা সেটা কিভাবে ঋত্বিক ঘটকের স্মৃতিগুলোকে সংরক্ষণ করার জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন একটু যদি বলেন। আমি সংক্ষেপেই বলছি সময়ের যে এটা যখন শুরু হয়েছিল মানে 1982-তে এটা গঠিত হয় ঋত্বিক ট্রাস্টের কাজ। তখন যখন শুরু হয় তখন রেস্টোরেশনের কাজগুলো করা হয়, এবং বিদেশে তখন সবাই এই যে পাহাড় দেখছে, এই যে লোকেশন দেখছে, ওরা অসম্ভব রিলেট করছে। ওরা বলছে হি ইজ নট ইন্ডিয়ান, হি লুকস লাইক এন ইউরোপিয়ান। কাজগুলো দেখে এবং 90 সাল অব্দি একটা দশক অব্দি একটা প্রচন্ডভাবে আলোড়িত হয়েছে। নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে ওনার একটা বেস্ট একটা মানে বিশাল একটা ওনার রেট্রোস্পেক্টিভ হয়েছিল। তারপরে টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়, খানিকটা তো বদলে যায়, এবং বিদেশে বিভিন্ন জায়গায় ওনার ফেস্টিভ্যাল, ওনার টেট্রোসি দেখানো, এবং সবাই মিলে যতটা পারা যাচ্ছিল সমস্ত রকম বইগুলো প্রকাশিত করা, ওনার ছোট গল্পটা যিনি শুরু করেছিলেন। একজন যে কোনো একজন সৃষ্টিশীল মানুষ খোঁজেন, মাধ্যমটা খোঁজেন, কোন মাধ্যমে ছবি আঁকতেন ছোটবেলায়, সেখান থেকে উনি ছোট গল্প লিখলেন, দেখলেন এটা আমার হচ্ছে না। তখন উনি 47-48 সালে বহরমপুরে এসে ওখান থেকে বিএ ইংলিশে ওটা করে উনি তারপর দেখলেন MA করতে কলকাতায় এসে দেখলেন যে তখন হয়তো পরিবারও চলে এসছে। তখন উনি ওই গণনাট্যে প্রবেশ করে গিয়ে একটা অন্য দিগন্ত পেলেন বিজয় ভট্টাচার্য প্রাবল্য দেখে, এবং তারপর ওনার সঙ্গে সঙ্গে আবার এদিকে উনি খুব মানে একদিকে বলবো উনি যথেষ্ট যে বল রায়, প্রমথেশ বড়ুয়া এদের সাথে উনি হয়েছিলেন, কারণ ওনার দাদা সুদেশ ঘটক প্রখ্যাত ক্যামেরাম্যান ছিলেন। এবং নাটক নিয়ে একটা স্মৃতি বলবো আমার, না এটা কুমার রায় বহুরূপী কথা যখন বলা, রাজশাহী কলেজে সম্পূর্ণভাবেই কথাটা বলতে চাইছি, সেই জন্য একটা মানুষকে বোঝার না, সে বলো সেটাই বলো। রাজশাহী কলেজে যখন ঋত্বিক ঘটক ইংরেজি অনার্স করছেন তখন বোটানিতে কুমার রায় পড়তেন। এখন কুমার রায়ের বক্তব্য একটা ঋত্বিক মেমোরিয়াল যে মাঝে হঠাৎ দেখে আমরা ওইখানে কিছু অদ্ভুত লোক, তারা কোনোদিন রাজশাহী লোক নয়, তারা নানা রকম উল্টোপাল্টা কথা বলছেন, প্ররোচনামূলক কথাবার্তা। তো আমরা শুনেই বুঝলাম যে এরা দেশের ভালো চায় না। তো আমরা আমাদের তখন ইংরেজির মাস্টারমশাই ছিলেন সুবোধ সেনগুপ্ত, তার কাছে গেলাম। তো তিনি বললেন যাই হোক তোমরা ছাত্র, সে যা হচ্ছে রাজনীতির কথায় পরে হিংসাকে বোঝার জন্য তোমরা রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটা করো। তো আমি আর ঋত্বিক তখন বিসর্জন নাটকের রিহার্সালও দিয়েছিলাম, মহলাও দিয়েছিলাম, শেষ পর্যন্ত আর করা হয়নি। কিন্তু আমি যে বহুরূপীর সঙ্গে আছি তার কারণ যখন দেশ বিভাগের পরে আমি 1 বছর নষ্ট করে কলকাতায় ভর্তি হঠাৎ দেখি ভবা আমাকে ডাকছে, শোন কুমার, শোন কি হলো, তুই এখানে কি করছিস? আমি তো ভর্তি হতে পারি না এখানে। চল, ও তো চিরদিন ডাকাবু করলো,
ইউনিয়নের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো রিফিউজি কার্ড দেখাবে, ওকে ভর্তি করে নেন। তারাও বললো ঠিক আছে, পরের দিন আসেন, আমি ভর্তি হলাম। তার থেকেও আমার বড় উপকার করেছিল, তার পরের দিন যখন এলো আমি ভর্তি হয়ে গেছি, আমি বললাম তুই অনেক উপকার করলি, ওইসব ছাড়, শোন তুই নাটক করবি, আমি শম্ভুদার কাছে নিয়ে। তাহলে আমি তখন শম্ভুদাকে জানিও না, আমাকে বললো, আসলে পরে বুঝলাম যে ওর একটা রেগুলার রোল ছিল, সেটা করবে না, অন্য কাজ করবে, তাই আমাকে শম্ভুদার কাছে নিয়ে গেল। এমন হলো যে আমার সঙ্গে শম্ভুদার সারা জীবনের সম্পর্ক হয়ে গেল, আর সেটা ঋত্বিকের সূত্রে। সেটা হলো, এবং বঙ্গবন্ধু বসুর দলিল নাটকটা লেখার সময় রেগুলার দেখাতো, তখন তো বয়সটা কম, 25 বছর বয়সে নাগরিক ছবিটি সে শেষ করে ফেলে 25 বছরে। তো তাই জন্য আমাদের যখন এই কাজটা এইগুলো হলো, তো নাগরিক ছবি সব ডিকম্পোজ হয়ে গেছে, ওগুলো রেস্টোরেশনের কাজ। আমি ট্রাস্টের ব্যাপারে আসছি আর কি, এ তো চলতেই থাকবে। 100 বছর কথা বললেও হয়তো বলা যাবে। বিভিন্ন মানুষ একত্রিত হয়েছিলেন বলেই তো আজকে একা তো কোনো শিল্প সৃষ্টি হয় না, তাই জন্য বিভিন্ন মানুষ সাহায্য করেছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারও করেছিলেন রেস্টোরেশন করার জন্য। ওই করে ঋতবান আমার ভাই ওগুলোকে তখন, সত্যজিৎরাও তখন আমাদের ট্রাস্টি ছিলেন, বাগিসজ্জা, শঙ্খ ঘোষ। এবার একটা সময় গেছে যখন একটা কাজ চলতে 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 একটা স্থিমিত হয়ে যায় না একটা সময়, তারপরে আবার এখন এই যে 9 সাল 10 সাল থেকে আবার আমরা কমলকান্থাটা ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশন এরা নিল, মার্টিন স্কর্সেস উনি নিলেন, ওগুলো রেস্টোর করবেন। পুনাতে গিয়ে ফিল্মগুলো দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং এটা বেশ কয়েক বছর ওরা রেখে দিয়ে করেছেন। তিতাসটা হয়েছে, তারপর মেঘেটাটা করতে পারেননি। তখন আমি আস্তে আস্তে, আমরা তো সবসময় জড়িত ছিলামই, তখন আমি নিজের প্রত্যেকটা মানে সব জায়গাতে বিদেশে যোগাযোগ করে, সব জায়গায় হয়তো রাইটস চলে গেছে, তোমার হয়ে গেছে, ফিল্মটা দেখাতে পারছে না, ডিসিপিতে দেখাবে, সব জায়গায় অবস্থায় আমরা ওই রেস্টোরেশনের কাজটা করলাম। মেঘেটাকা কমলকান্থা নাগরিক স্যাটেলাইট চ্যানেলে দেবো বলে এটা করা হলো। এখন যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে সমস্ত কাজগুলোকে একত্রে সংগ্রহ করা। যেমন আমরা এই বইটা নাই, এই বইটা পুরো কমপ্লিট রিভাইজ এডিশন, এটা পুরোপুরি মানে ঘটকের, এটার মধ্যে শুধু মানে ওনার আর্টিকেলগুলো ছিল, ইন্টারভিউগুলো যুক্ত করেছি, যাতে যারা আমাদের এখন যেটা হয় এই বিদেশেও ডিভিডিতে যখন আঁকা হয় বক্স সেটে, সেখানে লেখাগুলোও থাকে। এবং একজন চলচ্চিত্রকারকে ওরা যেমন ওরা বলছেন আমরা লোকেশনগুলো একই দেখতে, এবং ওরাও তো পাহাড় ওই যে দেখছেন ওই লোকেশনগুলো সবকিছু ওরা অনেক সময়, আমাদের তো জর্জ সাদুল তো উইদাউট মানে সাবটাইটেল পজিটিভ দেখে উনি তো কনফার্ম সিনেমা বলেছিলেন, ভেনিসে ওনার ছবি গেছে, উনি যে পাননি তা না, কিন্তু জানতেন যে পাবেন না, 30 বছর পর বলেছিলেন চিনবেন। তো এখন আমাদের 30 বছর সময়টা চলে এসছে আর কি, 30-এর বেশি 40 হয়ে গেল। তাই জন্য আমরা এখন একটা ঠিক করেছি, আমি যেটা ঠিক করেছি যে আমরা এবার একটা গভর্নমেন্টের সাথে টাই আপ করবো, বাংলাদেশের সাথেও আমরা একটা যোগাযোগ স্থাপন করলাম। এটা তো আমাদের একটা বিরাট সুযোগ, এবং আমরা চাই এখানে ছবি মুক্তি লাভ করুন। তারপরে আমি শ্যাম বেনেগলের কিছু মানুষের সাথে কথা বলে তো ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট খুলবো। অলরেডি 50 ভাগ কাজ হয়ে গেছে, বাকি আমরা ওটাকে এই 1 মাসের মধ্যে আমরা ওটাকে বার করব। এইভাবে আমরা চাইছি যে ঋত্বিকের আরো যেগুলো অপ্রকাশিত চলচ্চিত্রগুলো সেগুলো আমরা আবেদন করেছি পুনাতে, ওরা আমাদের রাজি হয়েছে, এবং আমাদের এখান থেকে কলকাতার ফিল্ম আমাদের আর্কাইভ বা ভল যা আছে ওখানে চলে যাবে। কেন এটা তো ব্যক্তিগত একটা, এটা তো কলকাতায় তো একটা করা যায় না, টেকনিক্যালি কাজ ছিল, এবং এইভাবে একটা থাকলো। এবার আরো যারা মানুষরা এগিয়ে আসবেন তারাও, আবিটিক ফিল্ম ইনস্টিটিউট বা এরাও তো সবসময় ছিলেন, এবং ক্রাইটেরিয়ন কালেকশন তিতাসটা বক্সে বার করেছে, সেটাও আমার একটা যোগাযোগ হয়েছে, ওরাও হয়তো ছবিগুলো রিলিজ করবেন। এইভাবে আমরা একটা জায়গায় মানে একটা উদ্যোগ নিয়ে এভাবে আমরা চলছি আমি, যাতে এটা একটা জায়গায় গিয়ে একটা সবার কাছে চায়, এটাই আমাদের উদ্দেশ্য। এবং ওয়েবসাইটে যাতে সবাই জানতে পারে যে ওনার কি কি তথ্য আছে, সবার আর্কাইভাল ভ্যালুতে কি কি রয়েছে, কোথায় রয়েছে। রামকিঙ্করটা আমার ঋতবান ঘটক আমার ভাই। তারপরে আমি এই পরিপ্রেক্ষিতে বলছি যে উনি শেষে যখন যুক্তিতর্ক তিতাস রিলিজ করলো, তিতাস বাংলাদেশে রিলিজ করলো, শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও পেলেন। তারপর এখানে নিয়ে আসা হলো ডিপ্লোম্যাটিক ব্যাগে, তখন আবার মিনিয়েচার হলগুলো দেখাতো, এবং দেখানোর পর ওটা কিছুতে রিলিজ হচ্ছে না একটা সরকারি ব্যাপারের জন্য,
তখন উনি আমাকে বম্বেতে গেলাম আমরা, তবে দিল্লিতে ওরা রেট্রোস্পেক্টিভ হলো 75 4 তারপরে ওই এমার্জেন্সিটা হবার আগে উনি জ্বলন্ত নাটকে আবার হাত দিলেন, আবার নাটক, সেখানে আমি অভিনয় করেছি। সুতরাং তখন ওনাকে আমি দেখতে পাচ্ছি যে উনি আরেকটা দিক দেখছেন, তখন কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের চিলড্রেন্স ফিল্মস গুলোকে জমা দিয়েছিলেন। তারপরে এই সেই বিষ্ণুপ্রিয়া নাম দিয়ে এটাও করেছিলেন। তারপর উনি শান্তিনিকেতনে চলে যান। উনি একটা বুঝতে পারছিলেন যে বাংলাটা মানে আমার কাছে দেবার বোধহয় নেই বা এরকম কথাটা বলতেন, এবং ওখানে রামকৃষ্ণটা কমপ্লিট হয়, এডিটিংটা করতে পারেনি। পরবর্তীকালে ঋতুবান ঘটক ওটা জুড়ে করেছে, ওটা আছে আমাদের কাছে। ধন্যবাদ দিদি। আমাদের আর শেষ যাত্রাটা তো লজ্জাটা লিখে গেছিলেন, এই শেষ সময়টা আমি ছিলাম, সেজন্য আমার এটা মনে হচ্ছে এটা আমার দায়িত্ব, এটা একটা মাধ্যম, আমি একটা মাধ্যম তাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা যেমন একটা মাধ্যম, উনিও যেমন বলেছেন মাধ্যম, একটা মাধ্যমকে তো ধরতে হয় কাউকে না কাউকে দিয়ে, এইভাবেই কাজটা চলুক। জি ধন্যবাদ। না আমার ব্যক্তিগত একটা স্মৃতিচারণ করি যে আমার ঋত্বিক ঘটকের সবগুলো ছবি দেখার সুযোগ হয়েছিল 1985 সালে। আমি যখন প্রথমবারের মতো একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিই, আমার আগামী ছবিটি নিয়ে এছাড়াও চলচ্চিত্র উৎসবে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে আমি যোগ দিই ইটালিতে। সেইখানে একটা রেট্রোস্পেক্টিভ হয়, এবং সেখানে আমি নাগরিক ছবিটাও দেখি। এর আগে আমি 3টি ছবি আমার দেখা হয়েছিল, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তিতাসটা তো হয়েছিল। তো বাকি ছবিগুলো দেখার সুযোগ পাই। আসলে আমাদের তো আমরা দেখব যে আন্তর্জাতিক মহল কিন্তু অনেক পরে দিকটিকে আবিষ্কার করেছে। দুলাল, আপনি কিছু যুক্ত করতে চান খুব সংক্ষেপে? এভাবেই বোধহয় আমরা ভাবতে পারি যে আমাদের এই যে জায়গাটা চিন্তার হয়তো যে ঋত্বিক ঘটকের উত্তরসূরি কাকে বলবো। ঋত্বিক এর খুব প্রিয় যারা মনিকা উল, কুমার সাহানি, জন আব্রাহাম, এরা কাজ করেছেন। আমরা তাদের কাজের যথেষ্ট ভক্ত। মনিকা উলের ছবি আমাদেরকে একটা অন্য প্লেনে হয়তো ভারতীয় চলচ্চিত্র বা এই উপমহাদেশের চলচ্চিত্রের ব্যাপারে চিন্তা করতে শিখিয়েছে। কিন্তু ঋত্বিকের চলচ্চিত্রের যে আত্মা, যেটা বলছিলাম যে যেটার ভেতর দিয়ে আসলে একটা হয়তো বাঙালি চলচ্চিত্র ভাষা পৃথিবীকে ভাবা যেত, সেইটিকে বহন করে নিয়ে যাওয়ার আমরা ঋত্বিক চর্চার ভেতর দিয়ে বোধহয় আরেকজন পরিচালকের জন্য অপেক্ষা করতে পারি আমাদের বাংলাদেশে কিংবা ওর বাংলায়। দক্ষিণ ভারতে অনেকেই নিয়েছেন এবং করেছেন সেই ব্যাপারটি। কারণ আমরা চাইবো যে বাঙালির ভেতর থেকে সেরকম চলচ্চিত্রকার হয়তো একসময় তৈরি হবেন, এবং সেইটাই আমাদের সব থেকে বড় চাওয়া। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে ঋত্বিককে জানার জন্য তার চলচ্চিত্র দেখা, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি একটি কথা বলছি, সেটি হচ্ছে যে আমার তারেক সাহেবের সাথে, আমাদের প্রয়াত সহকর্মী চলচ্চিত্রকার তারেক সাহেবের সাথে একটি বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছিল যে বাংলাদেশে ঋত্বিক পাঠের কিছু প্রতিবন্ধকতা আছে, এবং সেই প্রতিবন্ধকতাগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রতিবন্ধকতা, অর্থাৎ হচ্ছে যে এই যে মিথ গুলোকে ব্যবহার করা, ছোটখাটো নুয়ান্স, এই ব্যাপারগুলোকে বোঝার জন্য বোধহয় চলচ্চিত্র সংসদ এবং এই ধরনের যারা আছেন, সঞ্জয় দার মতন লোকেরা যখন আসেন, আমরা কেন এত বেশি উপকৃত হই যে আসলে সেই নুয়ান্স গুলো ধরার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যেন আমরা উপকৃত হই, এবং এইভাবে কিন্তু আসলে এক ধরনের সমৃদ্ধি অর্জন, যে জন্য ঋত্বিক চর্চাটিও একটি ক্রমাগত প্রক্রিয়া হওয়ার ব্যাপার। এটি থেমে যাওয়া বা একটি পর্যায়ে যে আমরা অনেক দূর এগিয়েছি এরকম ভাবার কোনো সুযোগ নেই। তাকে বহু স্তরে, তিনি কিন্তু নিজেই বলেছেন যে চলচ্চিত্রের একটি স্তরে আমরা একেবারে মানে ফিজিক্যাল রিয়ালিটিটা দেখতে পাই, তারও খানিকটা ভেতরের স্তরে গেলে হয়তো আমরা তার চলচ্চিত্রের ভেতরকার যে কথাগুলো বলার ছিল তাকে দেখতে পাই, আরো ভেতরে গেলে একেবারে আরো দর্শন, সে দর্শনের জায়গাটায় পৌঁছই, এবং বহু স্তরে উপভোগ করার যে সুযোগ আছে সেটি একটি খান্তিহীন সমৃদ্ধির ব্যাপার। আমি অধ্যাপক সন্দীপ মুখোপাধ্যায় আপনার কাছে আসবো। একটি কথা বেরিয়ে এসছে মাহমুদুল হাসানের কথা যে ঋত্বিকের ছাত্র, অর্থাৎ ঋত্বিক ঘটকের একটা বড় পরিচয় কিন্তু তিনি একজন চলচ্চিত্রের শিক্ষক ছিলেন, এবং এমন মাপে শিক্ষক ছিলেন যেটা তার যারা ছাত্র তারা বলেছেন যে তারা ওই মাপের শিক্ষক আর পাননি, এবং চলচ্চিত্র শিক্ষকতায় কিন্তু অন্য মাত্রা তিনি নিয়ে এসেছিলেন। আপনি ব্যাপারটি একটু সংক্ষেপে বলেন। এটা একটা চমৎকার প্রশ্ন। আসলে ঋত্বিক ঘটক যখন পুনেতে যোগদান করেন সেই সময় থেকে ভারতে আমি মনে করি চলচ্চিত্র শিক্ষার উনি পথিকৃৎ। তো তার থেকে বড় আগে গল্প বলি
দিল্লিতে ওশিয়ান সিনেফ্যানে আমি মনিকাউলকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এরকম ঋত্বিক বলতে ভালো হয়ে যান কেন? তাতে মনি আমাকে বলেছিলেন যে তুমি কখনো ঋত্বিকদার কাছে পড়েছো? না, আলোচনা শুনেছি। শোনো, আমি, আমার বাবা, আমার কাকা এডিটার ছিলেন, আমি বম্বে সিনেমায় ভাবলাম কার কাছে গিয়ে এডিটিং শিখি। তো কাকাকে কন্ট্যাক্ট করার পরেই কাকা বললেন যে তোর এখানে পড়ার দরকার নেই, পুনেতে একটা ইনস্টিটিউট হয়েছে, সেখানে যা। আমি চলে গেলাম, গিয়ে কিন্তু আমরা একটা ইন্টেলেকচুয়াল আবহাওয়া পাচ্ছিলাম। আমরা দোকানকে জানতাম, আইজেনস্টাইনকে জানতাম, সবই জানতাম। ঋত্বিকদা এলেন আমার থার্ড ইয়ারে, এবং আসার পরে হি কুড চেঞ্জ এভরিথিং। তার আগে ফিল্ম ছিল আমাদের মাথায়, হি ইনজেক্টেড ভেনাম ইন আওয়ার ব্লাড, এবং হি নিউ এভরিথিং। হি নিউ হিস্ট্রি, হি নিউ বেসিক্স অফ ফিল্ম মেকিং, অ্যান্ড হি নিউ কালচারাল ডিসকার্সিভ প্র্যাকটিস। হলো কি, উনি আমাদের যেটা করতে পারতেন, আমি জীবনে এরকম ফিল্ম টিচার দেখিনি, একটা ফিল্ম তথ্য করে সঙ্গে সঙ্গে উনি এডিটিং মেশিনকে নিয়ে কাজ করতে পারতেন। ইনফ্যাক্ট কুমারও আমাকে বলেছেন, এই আপনাদের এখানে আসার মাস দুয়েক আগে কুমার শানি কলকাতায় এসেছিলেন, তখন টাইমস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা আমার সঙ্গে ওনার একটা আলোচনা হয়, উনি তাতে অভিজ্ঞতাগুলো বলছেন। উনি কথা বলেন যাতে ঋত্বিকদার পড়ানো, ওরা বলেন দি গ্রেট মাস্টার। মাস্টারের পড়ানোর মধ্যে যেটা ছিল তুমি জানো, সেটা ইউ ক্যানট লোকেট হিম উইথ এ গিভেন ডোমেইন। উনি যখন বাস্তব পড়াতেন, বাস্তবের যে প্রতিরূপায়নের জায়গাগুলো, সেগুলো ধরো আমাদের কাছে তো এই যে জিগফ্রিড ক্রাকাওয়েল এই নামও আমরা শুনিনি। ঋত্বিকদা এবং সাউন্ড যেটা কুমারদার বক্তব্য, যে ঋত্বিক প্রথম আমাদের বলেন আজকে ডিজিটাল এরিয়াতে যেটা প্রবলেম হয়ে উঠেছে, যে এক ধরনের সাইলেন্স, এক ধরনের কৃত্রিম সাউন্ড। উনি বলেন তোমাদের পক্ষে শব্দের অনুমানই করা সম্ভব না যদি না নয়েজকে ফ্যাক্টর হিসেবে ভাবো। নয়েজই সাউন্ডকে অনুময় করে। এই যে শিক্ষা উনি দিয়েছেন, আমার মনে হয় কুমারদা বলছেন বসে একটা ফিল্মই হয়েছে যেটা টোটাল এবং কমপ্লিট সাউন্ড ডিজাইন নিয়ে, সেটা মেঘেরাঘাটা। এবং কোমল গান ধরে উনি সাউন্ডের উপর একটা তত্ত্বই, গল্পটা তো ওনার নিজের পছন্দ হয়, সাধারণ গল্প, ভার্টিক্যাল মন্টাজ, হরাইজন্টাল মন্টাজ, এই জিনিসগুলো যেগুলো একেবারে আইজেনস্টাইনটা শেষ জীবনে মন্টাজ 1937 নামের লেখায় এই যে লেখাগুলো লিখেছেন, কুমারদা বলছিলেন যে এত বড় একজন ইন্টেলেকচুয়াল কিন্তু এত সহজে ধরা যায়, তুমি এত চমৎকার মানুষ। যেমন ইনমার বার্গম্যান প্রসঙ্গে আপনি বলছেন, ইনমার একদিন হঠাৎ ঋত্বিকদা কি ঘোষণা করলেন, সেটাও সত্যি, কেন পিকেনার বলেন যে উনি ইনমার বার্গম্যানের ভার্জিনস পড়াবেন। তখন পুনে শহর ছোট, ন্যাচারালি নানা লোক চলে এসছে, অপেক্ষা করছে। ঋত্বিকদা দেশে এসছেন, দেরিতে এসে যাই হলের দিকে তাকিয়ে বলেছেন ইনমার বার্গম্যান ইজ গ্রেট, হি ইজ গ্রেট লাইক এনিথিং। সঙ্গে সঙ্গে পিকে নেওয়া একটা আঙুল তুলেছেন। ঋত্বিকদা তার কথার মাঝখানে কথা করতেন, তো বলছেন যে কেন কথা বলছেন, তখন আপনি আমার সবসময় বলেছেন যে বার্গম্যান, আপনি খবরের কাগজে বলেছেন যে বার্গম্যান রিয়াকশনারি, আপনি বলছেন গ্রেট। আচ্ছা, দ্যাটস বিটুইন মি অ্যান্ড বার্গম্যান, ফর ইউ হি ইজ গ্রেট। ধন্যবাদ, ধন্যবাদ সঞ্জয়দা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে সময় শেষ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই ছোট্ট পরিসরে এত বড় মাপের একজন মানুষকে নিয়ে আলোচনা করাটা খুবই আমাদের জন্য কঠিন ব্যাপার। আমরা তাও কিছুটা চেষ্টা করলাম। দর্শক, ঋত্বিক ঘটকের ছবিগুলো এখন চলছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে, 17 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন বিকেল 4টায় এবং সন্ধ্যে 6:30টায়। এবং শেষ দিন ঋত্বিক ঘটককে নিয়ে নির্মিত কিছু ছবিও থাকবে। আপনারা ছবিগুলো দেখতে যাবেন, আমরা আশা করব। এগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত। আপনাদের সবাইকে চলচ্চিত্রগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি।
কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। RFL ওয়ার্ড্রপ নিবেদিত ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম নিজেকে দেখুন। রচনা ও পরিচালনা আলী ফিদা একরাম তোজো। 14 ফেব্রুয়ারি রাত 11:30 NTV-তে। রেডিও পার্টনার রেডিও টুডে। প্রযোজনা PR প্রোডাকশন। RFL ওয়ার্ড্রপ আমানত রক্ষা করে। বাহ মা, এটা নতুন প্যারাশুট অ্যাডভান্স বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্স বেলি ফুল। একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিচ্ছি আর এক ফোঁটা পানিও অপচয় দিব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। আরে চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না। নিন আরএফএল ক্লাসি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাসি পাইপ। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। বাড়ি নির্মাণেও জিআই পাই। নির্দেশ ছিল করা, বছর কয়েক না ঘুরতেই খেয়েছেন ধরা। RFL এর UPVC থার্ড পাইপ যে কোনো ওয়েদারে জং ধরে না, শ্যালো করে না এবং হেভি প্রেশার নিতে সক্ষম। বাংলাদেশের একমাত্র ফুড গ্রেড স্টেবিলাইজার দিয়ে তৈরি থার্ড পাইপ, যাতে পানি দূষিত হওয়ার কোনো সুযোগই নেই। RFL UPVC থার্ড পাইপ, এই যুগের পাইপ। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। আরাম্মা মায়ের উপরে পা তুইলা খালি বাতাস খাইবে, চারপাশে তাসি বান্দি আর এইখানে আলিশান 5 তলা দালান। আরে বলদ, গোড়াতেই তো বলদ। বলদ? আম্মা, মোটর অথবা পাইপ যতই ভালো হোক, যদি গোড়ায় থাকে গলদ তাহলেই শেষ। পাইপের গোড়ায় ফিট করুন RFL রোবো ফিল্টার। নগদ রেজাল্ট, মাটির গভীর থেকে উঠে আসবে স্বচ্ছ পানি। RFL রোবো ফিল্টার, স্বচ্ছ পানির গ্যারান্টি। ফ্লোরে দেখতাম শুধু ঝরে পড়া চুল। প্যারাশুট এক্সট্রা কেয়ার ব্যবহারে চুল পড়া কমেছে। তাই বেস্ট ফ্রেন্ড টিশাকেও ব্যবহার করতে বলেছি প্যারাশুট এক্সট্রা কেয়ার। ওয়াও ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, এখন আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে তিনের শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন A দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ সাধারণ চুল। নিহার শান্তি আমলা। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। আরে
চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না, নিন আরএফএল ক্লাস ডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাস ডি পাইপ। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। ওয়াও ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, এখন আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে টিনের শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না, নিন আরএফএল ক্লাস ডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাস ডি পাইপ। আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম নিজেকে দেখুন। রচনা ও পরিচালনা আলী ফিদা একরাম তোজো। 14 ফেব্রুয়ারি রাত 11:30 এনটিভিতে। রেডিও পার্টনার রেডিও টুডে। প্রযোজনা PR প্রোডাকশন। আরএফএল ওয়ার্ড্রপ আমানত রক্ষা করে। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে। প্যান্থার টকেট আসল পুরুষ। আন্টি একটু দেখি। আমি লাগিয়ে দিচ্ছি। আন্টি কিছু লাগবে? ভয় লাগছে? প্লেনটা টেক অফ করুক, আমি আপনার হাতটা ধরে বসে থাকবো। আমাদের যাত্রীদের আমরা আমাদের পরিবারের অংশই মনে করি। তাদের সাথে রয়েছে আমাদের এক বিশেষ সম্পর্ক, কারণ তারাই আমাদেরকে স্বল্পতম সময় ডোমেস্টিক রুটে সর্বোচ্চ যাত্রী বহনকারী প্রিমিয়াম এয়ারলাইন্সে পরিণত করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স। ফ্লাই ফাস্ট, ফ্লাই সেফ। অনেক চুল পড়ছিল আমার। প্যারাশুট এক্সট্রা কেয়ার ব্যবহার করে চুল পড়া কমলো। তাই আমার কাজিনরা আপনাকেও ব্যবহারের পরামর্শ দিলাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। ওয়াও ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, এখন আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে টিনের শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। সংসার সুখের হয় আসল পুরুষের গুণে। প্যান্থার টকেট আসল পুরুষ। এলো প্যারাশুট ছক্কা প্যাক, চলে 6 সপ্তাহেরও বেশি, মাত্র 175 টাকায় প্যারাশুট ছক্কা প্যাক। একটা ভুল হয়ে গেছিল স্যার। এইবার শাইন লাগাই দিচ্ছি, আর 1 ফোঁটা পানিও অপচয় হইব না। 1 ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই তো সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। ওরা বেড়ে উঠছে, ওদের দুজনকে ঘিরেই আমাদের সব স্বপ্ন। রিল্যাক্স আইডি নিয়েছি বলেই আজ আমরা নিশ্চিন্ত। এসএমসি রিল্যাক্স আইইউডি দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি। একবার নিলে 10 বছরের জন্য নিশ্চিন্ত। আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে পাওয়া যাচ্ছে। আজই ফোন করুন। বাহ মা, এটা নতুন প্যারাশুট অ্যাডভান্স বেবি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্স বেবি ফুল। আরএফএল ওয়ার্ড্রপ নিবেদিত ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম নিজেকে দেখুন। রচনা ও পরিচালনা আলী ফিদা একরাম তোজো। 14 ফেব্রুয়ারি রাত 11:30 এনটিভিতে। রেডিও পার্টনার রেডিও টুডে।
প্রযোজনা PR প্রোডাকশন। আরএফএল ল্যাট্রপ আমানত রক্ষা করে। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। প্যান্থার ডটেড আসল পুরুষ। ভালোবাসা জমেছে। আমার মেয়েকে ইয়ামি কাস্টার্ড বা ফেনি খেতে প্রত্যেকটি 500 গ্রাম প্যাকে একটি আকর্ষণীয় সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। আমি 6টা সেট করে ফেলেছি, আপনি কয়টা জানিয়েছেন? আমা মিল্ক 500 গ্রাম প্যাকে একটি সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। জলদি করুন। আরে চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না, নিন আরএফএল ক্লাসিক পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাসিক পাইপ। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। প্যান্থার ডটেড আসল পুরুষ। বাড়ি নির্মাণেও জিআই পাই নির্দেশ ছিল করা, বছর কয়েক না ঘুরতেই খেয়েছেন ধরা। আরএফএল এর ইউপিভিসি থার্ড পাইপ যে কোনো ওয়েদারে জং ধরে না, শ্যাওলা পড়ে না এবং হেভি প্রেশার নিতে সক্ষম। বাংলাদেশের একমাত্র ফুড গ্রেড স্টেবিলাইজার দিয়ে তৈরি থার্ড পাইপ, যাতে পানি দূষিত হওয়ার কোনো সুযোগই নেই। আরএফএল ইউপিভিসি থার্ড পাইপ, এই যুগের পাইপ। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকে। আমি ফিরে আসবো বারবার। ফিরে আসুন রবি সুপার ফাস্ট ইন্টারনেটের দুনিয়ায়। কারণ বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 জিবি ইন্টারনেট, আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 জিবি ইন্টারনেট ফ্রি। রবি। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। প্যান্থার ডটেড আসল পুরুষ। বেলা বয়ে যায়। আমার নতুন ফ্রেন্ড ফাস্ট না হলে মিস, তাই রবি সুপার ফাস্ট ইন্টারনেট দিয়ে এলো সুপার ফাস্ট সিম্ফনি H58 ও সিম্ফনি B49, সাথে 7,800 টাকা পর্যন্ত রবি বোনাস। রবি। ঝরে দেখতাম শুধু ঝরে পড়া চুল। প্যারাশুট এক্সট্রা কেয়ার ব্যবহারে চুল পড়া কমেছে। তাই বেস্ট ফ্রেন্ড তিশাকেও ব্যবহার করতে বলেছি প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমি তোমার বাবু না মাত্র খাইলো, এইটা বাবুর জন্য না, ওর বাবার জন্য। চলো, অনেক রাত হয়েছে। সংসার সুখে হয় আসল পুরুষের গুণে। প্যান্থার ডটেড আসল পুরুষ। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। এই যেন স্বপ্নের দুয়ার খোলা, সারা দেশে খুশি মেলা, হাতালে যা চাই তার সব
ঘরে ঘরে তাই জীবনের উৎসব। একটু একটু করে স্বপ্ন পূরণ, এ তো নয় শুধু দুদিনের বন্ধন। কে আছে এমন আপন আমার, জীবনকে সহজ করে সিঙ্গার। বাহ মা, এটা নতুন প্যারাশুট অ্যাডভান্স বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্স বেলি ফুল। একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিচ্ছি, আর এক ফোঁটা পানিও অপচয় দিব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না। তাই সম্পূর্ণ লিকপ্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। এলো প্যারাশুট ছক্কা প্যাক, চলে 6 সপ্তাহেরও বেশি, মাত্র 175 টাকায় প্যারাশুট ছক্কা প্যাক। এমন মাথা ভরা ঝলমলে সুন্দর চুল এখন হতে পারে আপনারও। ব্রাহ্মী আমলা আর অ্যালোভেরার গুণ সমৃদ্ধ কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল চুলে পুষ্টি যোগায় আর চুল পড়া নিয়ন্ত্রণ করে। 10 জনের মধ্যে 8 জন ব্যবহারকারীর মতে কুমারিকা লক্ষণীয়ভাবে চুল পড়া নিয়ন্ত্রণ করে আর চুলকে করে তোলে সুন্দর। আসছেন তো আমাদের দলে? কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। হাঙ্গরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। অনেক চুল পড়ছিল আমার, প্যারাশুট এক্সট্রা কেয়ার ব্যবহার করে চুল পড়া কমলো। তাই আমার কাজিনকে আপনাকেও ব্যবহারের পরামর্শ দিলাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। চলছি আমি দেখতে দেখতে, দেখে আবার দেখে সবাই, মন ভরে যদি তারে দেখে যাই, দেখতে দেখতে স্বপ্ন জমাই, কোনেই দুনিয়ার দেখালো পাই। সিম্ফনি HD এর IPS ডিসপ্লে আর 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল মানে পারফেক্ট ফ্রম এভরি অ্যাঙ্গেল। সিম্ফনি নিউ এক্সপিরিয়েন্স। মা, কখনো চুলের যত্ন নিসনি, এখন এই হাল। সারপ্রাইজ! প্যারাশুট বেলি ফুলে লাইট অয়েলে এটা নতুন প্যারাশুট বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। মা, আমিও জানি তোমার জন্য কোনটা ভালো। ওরা বেড়ে উঠছে, ওদের দুজনকে ঘিরেই আমাদের সব স্বপ্ন। রিল্যাক্স আইডি নিয়েছি বলেই আজ আমরা নিশ্চিন্ত। এসএমসি রিল্যাক্স আইইউডি দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি। একবার নিলে 10 বছরের জন্য নিশ্চিন্ত। আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে পাওয়া যাচ্ছে। আজই ফোন করুন। আন্টি একটু দেখি। আমি লাগিয়ে দিচ্ছি। আন্টি কিছু লাগবে? ভয় লাগছে? প্লেনটা টেক অফ করুক, আমি আপনার হাতটা ধরে বসে থাকবো।